কালীঘাট তৃণমূলে অমাবস্যার আধার নামিয়ে অস্তমিত চন্দ্রিমার উদয় হলো ঋতব্রত তৃণমূলে। ঘটনাবহুল রাজ্য রাজনীতিতে আজ নিঃসন্দেহে বড় খবর এটাই। আর ক্রমশ হীনবল হতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করেছেন বিজেপিকে। আর অন্যদিকে উস্কানি ভাষণ মামলায় রেজিনগর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো আজ হুমায়ুন কবিরকে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু শুরুতে যে বড় খবরের কথা বলছিলাম সেটা দিয়েই শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাট তৃণমূল ছেড়েই ঋতব্রত তৃণমূলে গেলেন তিনি। ছেলের পথেই এবার ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমার উদয় হলো। এক মাসের মধ্যে রাজ্য সভানেত্রীর পদে ইস্তফা দিলেন। এই হচ্ছে সেই ইস্তফাপত্র যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। আর পদ ছাড়তেই চন্দ্রিমাকে ঋতব্রত তৃণমূলের স্বাগত জানানো হলো। এইটা বিরোধী দলনেতার ঘরে বিধানসভায় যখন বৈঠক করছেন, প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহারা বসে রয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি আলোচনা শুরু করার আগে, আমার অতিথিদের কাছে যাওয়ার আগে দুটো বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে আমাদের, পরপর আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে এরপর চন্দ্রিমা ভট্টাচার্য কি করতে চলেছেন তা নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, একাধিক জল্পনার যা জন্ম দিয়েছে। এবং দ্বিতীয় বক্তব্য যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য কেন ইস্তফা দিলেন তার দায়িত্ব থেকে, তার উল্লেখ করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। দুটো বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের, শুরুতেই আপনাদের সামনে। পরিস্থিতিতে কেন আসতে হলো বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে, অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তারপরে আর কিছু করা যায় না। দেখুন কতটা গুরুত্বপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা আস্থাভাজন ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, এটা এই তথ্যগুলো সামনে দিলেই আসে। যখন তৃণমূল কংগ্রেসের সরকার, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তর, স্বাস্থ্য এবং অর্থ দপ্তরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের ওপরে। তারপরে যখন চৌঠা মের পর পালাবদল হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হচ্ছেন, তখনও পর্যন্ত সেই তৃণমূল কংগ্রেসের রাজ্য ইউনিটের মাথায় কাকে বসানো হচ্ছে? চন্দ্রিমা ভট্টাচার্যকে। দর্শকদের খেয়াল রাখতে হবে, যেটা নিয়ে আমি কৃষ্ণ মিত্রর কাছে আসতে চাইবো, তার মানে এত গুরুত্বপূর্ণ এবং আস্থাভাজন একজন নেত্রীকে তোমরা ধরে রাখতে পারলেন না কৃষ্ণদা? না, দেখো, প্রথম কথা হচ্ছে যে লোকের তো অ্যাম্বিশন থাকতেই পারে, থাকাটা খুবই স্বাভাবিক, সকলেরই থাকে। বিশেষ করে যারা রাজনীতিতে সার্বজনিক জীবনে থাকে তাদেরও অ্যাম্বিশন থাকবে। বিশেষ করে যাদের ট্র্যাক রেকর্ড আছে, তারা বড় বড় গুরু দায়িত্ব সামলেছেন, মন্ত্রিত্ব থেকে দলের দায়িত্ব সামলেছে। তো নেত্রীর এখন এর থেকে অতিরিক্ত দেওয়ার কিছু নেই। তো এরপরে অ্যাম্বিশন থাকলে যেখানে কিছু পাওয়ার সম্ভাবনা জাগে, সেখানেই অনেকের দিকে মন যায়। চন্দ্রিমাদি অত্যন্ত সিনিয়র একজন মানুষ, অনেক দিন রাজনীতি করছেন, আমাদের মানে থেকে অনেক সিনিয়র প্রজ্ঞাতেও আর অভিজ্ঞতাতেও। তো সুতরাং উনি বিবেচনা করেছেন, উনি তো বলে দিয়েছেন উনি ব্যর্থ। তো সুতরাং এবার হবে। কিন্তু উনি যে বক্তব্যগুলো বললেন যে উনার নাকি কোনো মান অভিমান হয়েছেন, উনাকে নাকি আনুগত্য নিয়ে প্রশ্ন করা হয়েছে, নিশ্চয়ই ওনার বক্তব্যটা প্রাসঙ্গিক হতো যদি পরের চিত্রগুলো, পরের ভিডিওগুলো তোমাদের টিভির ক্যামেরায়, তোমাদের চ্যানেলের পর্দাতে যদি আমাদের না দেখতে হতো, যে এত ভারাক্রান্ত মন নিয়ে উনি যে বক্তব্যগুলো রাখলেন, তার পরক্ষণেই উনি যে কাজগুলো করলেন, যাদের সাথে বৈঠক করলেন, হাসতে হাসতে যেসব আমরা 1 ঘন্টা ধরে বৈঠক চলতে দেখলাম, তো সেখানে
মনে হলো না যে সেটা আগের বক্তব্যটার সাথে কোনো তারতম্য পরের আচরণটা দেখলাম। সন্দীপ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এটাই বলছেন যে কালীঘাট তৃণমূলে দম বন্ধ করা পরিস্থিতি, এখন খোলা হাওয়া পাচ্ছেন ঋতুব্রত তৃণমূলে, তাই এখানে আসছেন। ব্যাপারটা হচ্ছে না, যখন তুমি হাওড়া ব্রিজের কথা বলো, যদি তোমার মনে বা তোমার চোখের সামনে হনলুলু শহরের চিত্রটা ভেসে আসে, তখন তার মানে তোমার বুদ্ধি বিবেচনা সম্পর্কে আমার মানে সন্দেহ জাগে। এত কাল ধরে তোমরা বলে গেলে, এখানে বাকি প্যানেলিস্ট মানে আমার তো বুদ্ধি বিবেচনা নিয়ে প্রশ্ন তখনও জাগে, যিনি 1 মাস পরে শিবির বদলাবেন সেটা আঁচ করতে না পেরে তাকে রাজ্য কমিটির মাথায় বসিয়ে দিচ্ছেন, যিনি করছেন তার বুদ্ধি বিবেচনা নিয়ে কৃষ্ণ মিত্রর প্রশ্ন জাগে না? নেত্রীর এখন মন্ত্রিত্ব কাউকে দেওয়ার ক্ষমতা নেই, কেন কি আমরা আমাদেরকে জোর করে হোক, যে কোনো কারণে হোক, চুরি করে হোক, আমরা এখন পরাজিত দলে আছি। তো সুতরাং আমরা বিরোধী দলের আছি। তো সুতরাং আমি আবার বলছি, এতকাল আমাদের শুনতে হলো, তৃণমূল শুনতে হতো কটাক্ষ করে, যাই হোক আমরা শুনতাম যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই ল্যাম্প পোস্ট 2-4টে এদিক ওদিক চলে গেছে বলে কার কত কি হাউতাস, কে কত বেশি বড় নেতা, বড় কে, এই নিয়ে আমরা আলোচনা করছি। আবার বলছি, হাওড়া ব্রিজ বা বিশ্ব বাংলা গেট দেখে বা সেই নামটা শুনে যাদের মনে দৃষ্টান্তগুলো কৃষ্ণ মিত্রর মনে পড়ছে কিনা আমি জানি না, যে ঠিক এইভাবে কৃষ্ণ মিত্র রা যখন শাসন ক্ষমতায় ছিলেন বিরোধীদের এভাবেই ভাঙিয়ে নিয়ে আসা হতো, এবং তখন তৃণমূল কংগ্রেস বলতো যে এই খোলা হাওয়া তো এইখানে রয়েছে, খোলা মনে কাজ করা এবং উন্নয়ন যোগ্যে সামিল হতে গেলে তো এছাড়া কোনো বিকল্প নেই, সে কারণেই সবাই আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি জানি না এটার কি অর্থ যে কালের যাত্রায় সামিল। কাল কথা দুটো অর্থ হয়, এক হচ্ছে সময়, দুই হচ্ছে বিনাশ। কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনিই ভালো বলতে পারবেন। আমি বিজেপি মুখপাত্রের কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভ করেছেন, দ্বিতীয়বার ফেসবুক লাইভ করেছেন, এবং সেখানে সরাসরি বিজেপিকে নিশানা করে কি বললেন দেখুন। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? আমি শতরূপাদির কাছে আসবো। দেখুন, একটা বিষয় কিন্তু স্পষ্ট, মানুষ যে রায় দিয়েছে তাতে শাসন ক্ষমতায় একেবারে বিজেপিকে তারা বেছে নিয়েছে। উল্টোটাও সত্যি যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে বেছে নিয়েছেন সেই গণদেবতা, সেই মানুষই। আপনি শুনলেন শতরূপাদি স্পষ্ট অভিযোগ করছেন, আজকে এই যারা শিবির বদলাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, পেছনে কলকাঠি নাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় গদ্দারির পেছনে রয়েছে আসলে এই বিজেপি, আপনারা রয়েছেন। শুভ্র, আগে তোমার কথা দিয়ে শুরু করি। তুমি কিরম সুন্দর বললে যে এখানে অমাবস্যা, ওখানে চন্দ্রিমার উদয়, ইত্যাদি ইত্যাদি। তো এখন তুমি যে লাস্ট কথাটা বলে খোলা হাওয়ার কথা, আমার আবার রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল। আজকে নেহাত দেবনারায়ণ দা নেই, নয়তো শেক্সপিয়ার শুরু করে দিতেন। কিন্তু তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি। এখন কোন দিকে গেছেন, কোন দিকে খোলা হয়, সেটা ওরাই বেটার বলতে পারবে। আমার তার আগে, আমার নিজের বক্তব্যে আসার আগে, আমার মাঝে মাঝেই ডুবাতে আমরা ডোবাচ্ছি না কাউকে, কিন্তু কৃষাণু অ্যাকচুয়ালি ব্রিফটা এখন, মানে তৃণমূলের পক্ষ থেকে যারা আসে, ব্রিফটা পাচ্ছে কোথা থেকে? তোমাদের ভাষায় কে ঋতকে, মৃতকে, কালীঘাট ইত্যাদি। আমার এটা নিয়ে একটু কনফিউজ। হ্যাঁ, আমরা তো এখন রোজ সার্কাস দেখছি, শীতকালে দেখতাম, এখন বর্ষাকালেও দেখছি। অনেক দিন আগে ইলেকশনের বেশ 2-2.5 মাস আগে অমিত শাহজি একটা প্রাইভেট চ্যানেলে ইন রিয়াকশন অ্যাঙ্কার একটা প্রশ্ন করেছিল, তাতে উনি উত্তর দিচ্ছেন যে দেখো, মমতা ব্যানার্জির কথা আমার জিজ্ঞেস করো না, মমতা ব্যানার্জি কনস্টিটিউশনেরও ঊর্ধ্বে, উনি সমস্ত কিছু পশ্চিমবঙ্গে যা হয় সব কিছু বিজেপিকে দোষ দেয়। যখন ইলেকশনের পরে উনি হেরে যাবেন, এবং তুমি এইটা চালিয়েও দিতে পারো, তোমাদের আর্কাইভে নিশ্চয়ই এটা ওনার বক্তব্যটা আছে, তৃণমূল যখন হেরে যাবে, তৃণমূলের ফ্ল্যাগ ধরাও কেউ থাকবে না, তখনও মমতা ব্যানার্জি বলবে আমার কার্যকর্তাদের বিজেপি নিয়ে নিয়েছে। আজকে এটাও সত্যি হয়ে যাচ্ছে, একদম সত্যি ঘটনা হয়ে যাচ্ছে। আমি আসার আগে দেখছিলাম 1 মিনিট আগে, মানে আমি যখন গাড়িতে উঠলাম 1 মিনিট আগে তোমরাই রিয়াকশন নিয়েছো মাননীয় রাজ্য সভাপতির কাছে। শ্রমিকদা বলেছেন যে দল মৃত
যে দলের কিচ্ছু নেই তার ওখানে মানে তার দলের শরীর থেকে যদি আরো দু একটা ফুল ইন দিস কেস চন্দ্রিমাও যদি ঝরে পড়ে তাতে কাউর পশ্চিমবঙ্গের মানুষের কিচ্ছু যায় আসে না। এবং যেটা তাৎপর্যপূর্ণ, যেটা তুমি দুবার দেখালেও বিকেল থেকে এটা দেখছি, দুটো কথা চন্দ্রিমার, যে ফাইন্যান্স মিনিস্টার থাকার সময়ও বাজেটের নিয়ে ওনার কোনো অন্ধকারে রাখা হয়েছিল, আইডিয়া নেই, একদম অর্থমন্ত্রীকে অন্ধকারে রেখে বাজেট পেশ হয়েছে। সে বাজেট পেশ করে দিল এবং সে গর্ব করে বলছে যে মমতা ব্যানার্জির ওপরে কেউ নেই, এত ভালো বাজেট নিজেই বলেছে। এবং এখন এই যে মমতা ব্যানার্জির কথায় তার নাকি অভিমান হয়েছে, তো এখানে আমরা যখন মাঝে মাঝে প্রশ্ন করতাম যে ওদের তো ফ্ল্যাগ ধরারও কেউ থাকবে না, মানে সমিতা যেটা বলেছে, আমার আজকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, ওদের তো তালা খোলারও লোক নেই, একজন তালা পাল্টে দিয়ে গেল, কালকে কুণাল দ্বারা আবার কুণাল ঘোষেরা ছুটলো, আজকে চাবিটা কার কাছে আছে? উনি নাকি চন্দ্রিমা নাকি চাবি দিয়ে দরজা খুলে দিয়েছে না হল খুলে দিয়েছে না ভবন খুলে দিয়েছে, সেইটা নিয়ে এত ঘটনা যে চন্দ্রিমা ভট্টাচার্য ছেড়েই চলে গেল। এইগুলো না আমাদের মানে শুধু খোরাক হচ্ছে। না, আমি বলছি নিঃসন্দেহে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিস্ফোরক অভিযোগ। এর আগে কখনো এরকম অভিযোগ এসেছে বলে আমাদের অন্তত জানা নেই, যেখানে একেবারে মন্ত্রকের দায়িত্বে যিনি রয়েছেন তাকে অন্ধকারে রেখে রাজ্য সরকার একটা বাজেট পেশ করছে। কিন্তু আমি এইখানে নিঃসন্দেহে তার উত্তর এখানে কৃষ্ণ মিত্রের কাছ থেকে নেব। তার আগে সন্দীপন সাহা একেবারে কার্যত স্বাগত জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের এই ইস্তফাকে, কি বলেছেন দেখুন। দলত্যাগ তো কেউ করেনি, আমরা তো তৃণমূল কংগ্রেসে রয়েছি এবং আমরা তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসেই থাকবো। বিধানসভার মধ্যে প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়েছি, আমরা আমাদের নির্বাচিত এলওপি রয়েছে, চিফ হুইপ রয়েছে, তো আমরাই তো বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা তো আমরাই করি। আমরা আসল তৃণমূল, আমরাই তৃণমূল, এবং সেটা প্রমাণ হয়েই চলেছে। একের পর এক শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা আমাদেরকে সমর্থন ঢুকিয়ে যাচ্ছে। বিধানসভার মধ্যে 2/3 বেশি বিধায়কদের সমর্থন আমাদের দিকে আছে এবং সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন একবার দ্রুত দেখে নেব। যাওয়াটাই স্বাভাবিক। তৃণমূল কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না, তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটমানি। দেখুন আমদানি বন্ধ, 70-75-এর ভাগ নেই, 75-25-এর ভাগ নেই, সব শেষ। তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে, এর বাইরে তৃণমূলের অস্তিত্ব থাকবে না। দেখুন, যখন কেউ ঘর সামলাতে না পারে, আত্মসমীক্ষার পথে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতে না পারে, তখন সব থেকে সহজ কাজ হচ্ছে মিডিয়াকে টার্গেট করা। যেটা এই মুহূর্তে হয়তো কৃষ্ণ মিত্ররা করেছেন, সেটা সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার, সেখানে আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে তার চেয়ে অনেক বেশি যদি ইন্ট্রোস্পেকশনে যেতেন, যদি ভুল ত্রুটিগুলো করতেন, আমি জানি না হয়তো এইরকম পরিস্থিতি আটকানো গেলেও যাওয়া যেত। কিন্তু আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আমি এইখানে আসতে চাইবো। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত যারা ছায়াসঙ্গী ছিলেন, সেটা অরূপ বিশ্বাস হতে পারেন, সেটা ফিরহাদ হাকিম হতে পারেন, তারা যখন শিবির বদল করছেন প্রদীপদা, তখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে আসা বা এইভাবে বিজেপিকে আক্রমণ করার মতন পথে হাঁটার প্রয়োজন অনুভব করেনি, যেটা আজকে করছেন চন্দ্রিমা ভট্টাচার্যের এই শিবির বদল নিয়ে। তার মানে কি কোথাও একে একে নিভিজে দেউটি বা একেবারে কফিনের শেষ পেরেক পোতার মতন পরিস্থিতি তৈরি হলো বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভে আবার এলেন? দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য আজকে যে তৃণমূল কংগ্রেস ছাড়লেন, এটার সঙ্গে আগে যারা ছাড়লেন তৃণমূল কংগ্রেস, তার একটা পার্থক্য আছে। কারণ আকারে ইঙ্গিতে আগে যারা ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন, আজকে একমাত্র চন্দ্রিমা ভট্টাচার্য আকারে ইঙ্গিতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যে কথাবার্তা, তার থেকে তার ক্ষোভ অভিমান, সেটাকেই দায়ী করে দল ছাড়ছেন বলে আকারে ইঙ্গিতে অন্তত বুঝিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন বোধ হয়েছে যে আজকে ফেসবুক লাইভে এসে বলা যে বিজেপিকে, এতদিন মনে হয়নি যে বিজেপি করেছে সেটা সাধারণ মানুষকে জানানো। তৃণমূল কংগ্রেসে যারা রাজনীতি করেছেন তাদেরকে এই যে আনুগত্য নিয়ে আজকে কথা হচ্ছে, তো দু ধরনের আনুগত্য হয় রাজনীতিতে। একটা সাধারণ মানুষের প্রতি আনুগত্য, যেটা এক্সপেক্টেড, আরেকটা হচ্ছে নিজের প্রতি আনুগত্য, নিজের আখের গোছানো, নিজের পরিবারকে আখের গোছানো, এর প্রতি আনুগত্য। তো বোঝাই যাচ্ছে যারা এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে যাচ্ছে তারা হচ্ছে গিয়ে দ্বিতীয় আনুগত্যের দিকে রয়েছে। ফলে তার যে পরিবার, তার যে জায়গা, সেই জায়গাগুলো যে
তৃণমূল কংগ্রেসে থাকলে, একটু আগেই বলছিলেন কৃষ্ণদা যে আমার নেত্রী এখন আর কিছু দিতে পারবেন না। তা রাজনীতিতে দল কি করতে হয়, দলের নেত্রী কিছু দেবে সেই জন্য দলে থাকবো? এই জায়গায় তৃণমূল কংগ্রেস একটা আবেগের নাম ছিল এক সময় 2011-এ যখন সিপিএমকে হারিয়েছে, আর এখনও তৃণমূল কংগ্রেস একটা আবেগের নাম, যে যত রাজ্যের দুর্নীতিবাজ চোর জোচ্চোর তারা তৃণমূল কংগ্রেস করেছে, তাদেরকে দেখলে মানুষ আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে দু ধরনের, একটা পজিটিভ আবেগ, একটা নেগেটিভ আবেগ তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেছে। আর তৃণমূল কংগ্রেসের যে আপনি যে কথাটা বললেন বাজেট নিয়ে, এত যে অর্থমন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী, তিনি নিজে একজন লয়ার, আইনজ্ঞ, তিনি নিজে, এমন তো নয় যে কোনো পড়াশোনা জানেন না, তিনি নিজে এতদিন চুপ করে সই করে দিলেন ব্ল্যাঙ্কলি, যখন এই যে ডিএ নিয়ে আন্দোলন হচ্ছে একধারে আর ক্লাবগুলোকে ভাতা দিয়ে যাচ্ছে পুজোর সময় একের পর এক, তখন একবারও মনে হয়নি, অনুশোচনা হয়নি, একবারও অভিমান হয়নি, তখন একবারও উনি ক্যামেরার সামনে বলেননি। ফলে আজকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, আমি এখানে এই জায়গায় বসেই দুদিন আগেই বলেছিলাম যে এক ডাকে অভিষেক কেন, এক ডাকে চন্দ্রিমা ভট্টাচার্য কেন নয়। হয়তো চন্দ্রিমাদি শুনেছেন কিনা আমি জানি না, ভয় পেয়ে চলে গেলেন নাকি যে না এবারে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদ দিয়ে হয়তো ওনাকে হাল ধরতে হবে। ফলে ডুবন্ত জাহাজের হাল কেউ ধরতে চাইছে না। বলতে এই ডাকটা কি আবার অন্য কোথাও থেকে ডাকটা এসেছিল কিনা? ডাকের আবার অনেকগুলো অর্থ হয়, মানে কে ডাকছে, কোন দিক থেকে ডাকছে, আমি সেটা জানি না, তার আবার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে। যেহেতু ইঙ্গিতটা একেবারে শতরূপাদির দিকে, আমি দ্রুত প্রতিক্রিয়া নিয়ে নেব। না, আমরা ডাকিনি, আমরা ডাকবো না। এবং তারা যদি মনে করে যে কোথাও নিশির ডাক পেয়েছে, বিজেপির ডাক অন্তত পাবে না। বিজেপি ডাকবেন না, কিন্তু সমর্থনটা পেলে সেটাও নিতে কোনো আপত্তি নেই। সমর্থন দেখো সেটা পরিষদীয় বা সংসদীয় যে দলই হোক না কেন, কাইন্ড অফ পলিটিক্স। আজকে দেশের স্বার্থের জন্য, রাজ্যের স্বার্থের জন্য যদি কোনো আইন পাশ করাতে হয়, সেখানে যদি কোনো পার্টি বা কোনো সদস্য যদি বাইরে থেকে সাপোর্টটা দেয়, আমাদের আইডিওলজির সঙ্গে নাই মিশতে পারে, কিন্তু দেশের মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য যদি কোনো আইন পাশ করাতে হয় এবং তারা যদি আমাদের সঙ্গে সহমত হয়, তাতে তো কোনো অসুবিধা নেই, আমাদের সঙ্গে না দেখুন আজকে যে ছবিটা দেখা গেল তার প্রেক্ষাপট কিন্তু গতকাল রচনা হয়েছিল। আপনারা জানেন যে তৃণমূল ভবন কার দখলে থাকবে তা নিয়ে কার্যত একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকাল তৃণমূল ভবনে একেবারে তালা ঝুলিয়ে দেওয়া হয় ঋতব্রত তৃণমূলের তরফে, বাইরে তৃণমূলের ব্যানার পর্যন্ত লাগানো হয় দুই তৃণমূলেরই, ঋতব্রত তৃণমূলের তরফে এআইটিসির চেয়ারম্যান অরূপ রায় এবং কালীঘাট তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আমি এইখানে আইনি দিকটাতে অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তার কাছে এই কারণে আসতে চাইবো, ইতিমধ্যে একেবারে আসল তৃণমূল বলে প্রতীক এবং নথি তাদের দাবি করে একাধিকবার বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে। গতকাল তো একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বৈঠক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছেন আমরা দর্শকদের দেখিয়েছি, আইন কি বলছে অরিন্দম দা? দেখুন এখানে স্পষ্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে কি দলত্যাগী আইনটা স্পষ্ট বলা আছে, 2/3 যেখানে যাবে এবং সেটা স্পিকার ডিসিশন নিতে পারে, হাইকোর্টের ডিসিশন নিতে পারে। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত একটা সার্কাস চলছে। আপনারা যেটা বলছেন আমি আপনাকে একটু বলি, প্রমোদ তরিতে যখন নাকি ডিজে বাজাতে বাজাতে খেলা হবে বলে যায় না, যখন ঝড় ওঠে, যদি সেই তরিটা যদি আজকে মানে ক্যাপসাইজড হয়ে যায়, তখন সবাই কিন্তু নিজের জীবনটা বাঁচাতে চায়। অনেকে আজকে বলছে যে এরা বিদ্রোহী, এমন একটা কথা বলছে যেন স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করছে। আপনি মনে রাখবেন যে এখন একদম এটা বিদ্রোহী বলে আমার মনে হয় না। কারণ কি, ওরা কাউকার মনে আছে, এদের মধ্যে কয়েকজনকে তো জানি প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত। অনেকে ভেবেছে বোধহয় ওই দলে গেলে ওই ধনীভোটে আমি হাত তুলবো, এর জন্য আমার এগেস্টে কোনো দুর্নীতি অ্যাকশন হবে না। যে রাজ্য সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যে ক্লিয়ার বলে দিয়েছে যে আমি কাউকে ছাড়বো না এক্ষেত্রে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার দলে যখন আসছে অন্তরাত্মায় আসছে, যখন চলে যাচ্ছে কৃষ্ণ মিত্র। দেখো, প্রথম কথা অনেকগুলো কথা বলেছে, এখন বলে রাখি বিজেপি কোথায় আছে, এর পেছনে বিজেপি আছে এটা নিয়ে মানুষের মনে কোনো সন্দেহ নেই, তোমাদের মনে বা বিজেপির মনে থাকতে পারে। কালকে যখন ভবনে কিছু অবাঞ্ছিত লোক ঢুকলো, তারপরে তাদের কর্মকাণ্ডতে পুলিশ প্রশাসনের কোনো হেলদোল ছিল না, কিন্তু আমাদের নেতৃত্ব কুণালদার এরা যখন গেল তখন কিন্তু পুলিশ চলে এলো, মানে বিজেপির সেখানে রক্ষা কবচ চলে এলো। আমি বলে দিই, বলে তুমি কেন আটকাচ্ছ, তুমি আবার কোন দলে? আবার আমি দেখছি এই এতই অপ্রাসঙ্গিক তৃণমূল আমাদের সভা আটকাবার জন্য বলে দিই
আমাদের সভা আটকাবার জন্য 2 মাসের জন্য সেন্ট্রাল এবং নর্থ কলকাতাতে সেকশন 144 আচ্ছা করে দিয়েছে। আচ্ছা আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে ওই কালের দুটো শব্দ হয়, এবার কোন দল, সেটা কোন দল হতে পারে বা কোন দল, যেটা এই মুহূর্তে একেবারে বা কালীঘাট তৃণমূলের অন্দরে চলছে, তা নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে দর্শকদের দেখাবো যে আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের যে একেবারে ইস্তফা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে আক্রমণ, তা নিয়ে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন, শুনতে শুনতে বিরতি, তারপরে ফিরে আসছি আবার। উনি যদি তাই মনে করেছেন তাহলে উনি আমাকে 3রা জুনে অ্যাপয়েন্টমেন্টটা দিলেন কেন? অনেক দিন থেকে যদি ছাড়াছাড়ি করি, কথা হচ্ছে 22শে জুন ও গেছে, আমার ছেলে সৌরভ ও গেছে, তো যাবার পর থেকে হয়তো এই সন্দেহের একটা বাতাবরণ হয়তো তৈরি হয়েছে, ওনার কোনো মনে হয়েছে যে আমি কোথাও কিছু, আমি নিজেই বলেছিলাম যে আমি যেতে, আমাকে ছেড়ে দিন, আমি রিজাইন করছি। উনি তো আমাকে বারণ করেছেন। কালকের ব্যাপারটা তা নয়, কালকে উনি বললেন আমাকে ফোনে যে আমি ওদের হাতে ছেড়ে দিয়েছি, আমি ভবনটা তুলে দিয়েছি ওদের হাতে। এই কতগুলো এমএলএ এর হাতে, তাদের সাথে তো আমার দেখাই হয়নি, তারা আমার ঘরেও আসেনি, তাহলে আমি ওদের হাতে তুলে দিলাম কি করে? বেঈমান বলেছেন, সেটা উনি নিজে জানেন যে আমি কোনো বেঈমানি করিনি কখনো। সুতরাং তারপরে বলছেন, সেটা আমি কাউকে অশ্রদ্ধা করছি না, উনি ভালো থাকবেন এটাই নিশ্চয়ই চাইবো। দেখুন, উস্কানি ভাষণ মামলায় শক্তিপুর থানায় গতকাল তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে, সেখানে তিনি যাননি। আজকে রেজিনগর থানায় তলব করা হয়েছিল, নির্ধারিত সময়ের আগেই তিনি পৌঁছে যান। উস্কানি ভাষণ মামলায় প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো হুমায়ুন কবিরকে, আবার 14 তারিখে তাকে তলব করা হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানতে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, পার্থ, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর হুমায়ুন কবিরের থেকে জানতে চাইলেন পুলিশ কর্তারা? দেখো 10 থেকে 12 পাতার ওপরে প্রশ্ন কিন্তু করা হয় হুমায়ুন কবিরকে, এবং সেক্ষেত্রে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তোমার নিশ্চয়ই মনে আছে যে 2টি মামলা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে শক্তিপুর থানা, যেটা পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন তিনি। অন্যদিকে রেজিনগরে, আজকে রেজিনগরের মামলায় তিনি হচ্ছেন হাজিরা দেন। রেজিনগর থানার মামলাটি হচ্ছে কি, রেজিনগর থানার মামলাটি হচ্ছে বিজেপি কর্মীদেরকে মাঠ থেকে শুরু করে একেবারে নানা রকমের উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য তিনি কিন্তু রেখেছিলেন। এবং এই যে মন্তব্য, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরকে আজকে দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, এবং আগামী আবার 14ই জুলাই তাকে কিন্তু আবার তলব করা হয় সকাল 11টার সময় এই রেজিনগরের যে মামলা, সেই মামলাতেই। দুটি বিষয়, এক হচ্ছে পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, হুমায়ুন কবিরের এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, তিনি কিন্তু একেবারে পুলিশের কাছে, পুলিশ সূত্রে খবর, তিনি অনুতপ্ত, এমনকি ভুল হয়েছে এই কথা বলেন। যদি এই প্রশ্ন যখন হুমায়ুন কবিরকে করা হয়, তিনি জানান যে এই প্রশ্নের তিনি কোনো উত্তর দেবেন না। অন্যদিকে শক্তিপুর থানার যে মামলা, সেই থানার মামলা, শক্তিপুর থানার নাম না করে তিনি বলেছেন শক্তিপুর থানায় তিনি হাজিরা দেবেন না। এখন দেখার বিষয় শক্তিপুর থানা পরবর্তী কী পদক্ষেপ নেয়, এবং এই রেজিনগরের মামলায় ওনাকে আবার হুমায়ুন কবিরকে কিন্তু 14ই জুলাই ওনাকে সকাল 11টার সময় তলব করা হয়েছে। শুভজিৎ। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর যখন বেরোচ্ছেন থানা থেকে হুমায়ুন কবির, কি বললেন একবার দেখুন। 10 পাতার প্রশ্নমালা রেডি রেখেছিল, তারা আমাকে যেটা জিজ্ঞাসাবাদ করেছে বা কথা বলেছে, প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, সবটাই ভিডিও করা হয়েছে। আমাকে যেসব সাবজেক্ট নিয়ে কথা বলেছে, যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে, কেস কানেকশন তার মধ্যে অন্যতম 219/26 রেজিনগর পিএসের যে কেস আমার বিরুদ্ধে হয়েছে, সেই কেসের সঙ্গে বেশি সংযোগ আছে। আদার্স রাজ্যের বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, সে ব্যাপারে আমার নলেজে আছে কিনা সেটা বলেছে। আমি বলেছি পুলিশের সর্বোচ্চ পদে যিনি আসীন আছেন, সিদ্ধিনাথ গুপ্ত, তার কাছে আমি অফিসিয়ালি 3 দিন আগে চিঠি করেছি, মেল করেছি, যে রাজ্যের বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে কোথায় কটা এফআইআর হয়েছে বা চালু আছে সেটা আমাকে জানাতে। এখনো পর্যন্ত আমি সেটার উত্তর পাইনি। বললাম তো, আমি অত কিছু বলতে পারবো না, আমি পরিষ্কার বললাম, পরিষ্কার বলি। আমি শতরূপাদির কাছে আসবো। আজকে তিনি গেছেন, কিন্তু গতকাল এই হুমায়ুন কবির শক্তিপুর থানার তলব সত্ত্বেও যাননি, উল্টে যেভাবে ওসিকে হুমকি দিয়েছিলেন তাতে তিনি অনুতপ্ত নন, এটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন। আমি বলছি স্পষ্ট তো ঔদ্ধত্য কোন জায়গায় গেলে শতরূপাদি, তিনি শুধু মানে ওসিকে হুমকি দিয়েছেন এমনটা নয়, তারপরে কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি তো যাবেনই না, উল্টে যে কাজ করেছে বেশ করেছি কার্যত তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছেন। একদম শুভ্র এরকম একজন উদ্ধত, অসভ্য এবং বর্বর জাতীয়,
স্বার্থপর লোক আমি খুব কম দেখেছি। উনি যা ইচ্ছে তাই উনি বলে যাবেন, এবং তোমরা মিডিয়ার, আমি এখানে তোমাদের খানিকটা দোষই দেবো, কারণ মিডিয়া সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, যা কী বললো হুমায়ুন কবির, কী বললো হুমায়ুন কবির, কী ভালো বক্তব্য দিল। কোনো ভালো বক্তব্য নয়, উনি না তোমাদের যত দেখে, যত ক্যামেরা দেখে, তত উনি এই ধরনের মন্তব্য করেন বলে আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা, এই যে লাগাতার উনি মুসলমানদের খেপিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন, এটা কিন্তু কোনো রাজ্যের ভালো হবে না, কোনো মানে কোনো না মুসলমানদের ভালো হবে না, না পুরো সমগ্র রাজ্যের ভালো হবে। এই যে ওনাকে যখনই কোনো একটা অন্য ধরনের প্রশ্ন করা হয়, তখন উনি চলে যান তারিখ মেনশন করতে, অমুক তারিখে এই হয়েছিল, অমুক তারিখে এই হয়েছিল, অমুক তারিখে হয়েছিল। এটা ওনার একটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ ডেলিবারেশন আমি বলবো, যে এক তো ক্যামেরা দেখে উনি বলতে শুরু করেন, তারপরে ওনার ঔদ্ধত্য, উনি কোনো রকমে কোথাও উনি রিগ্রেট তো উনি করেনই না, উনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। এবং এই ধরনের লোকজনকে আমি তোমাদের রিকোয়েস্ট করি, তোমার চ্যানেল বলে নয়, তোমার মাধ্যমে যে কজন মিডিয়া পার্সন আমাদেরকে দয়া করে ওকে ইগনোর করুন, ইগনোর করলে নিজেই ঠিকঠাক হয়ে যাবে। এবং তারপরে তো তার প্রশাসনিক যা ব্যবস্থা হবার মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে, কাউকে ছাড়া হবে না, একে তো ছাড়াই হবে না। যে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট করে তার থেকে বড় দোষী কেউ হতে পারে। বেশ, সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট করার কথা বলছেন, আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে একেবারে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল, এই কথা পর্যন্ত, স্যাটা ভাঙার কথা পর্যন্ত বলা হয়েছিল, এবং বিজেপির পতাকা বহন করার লোক পাওয়া যাবে না, একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে এই কথা বলেছিলেন হুমায়ুন কবির। এবং তারপর বিধানসভায় দাঁড়িয়ে কড়া বিবৃতি, তাদের কড়া মনোভাবের কথা দর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর। দুটো বক্তব্যই পরপর দর্শকদের সামনে রাখবো, কি বলেছিলেন হুমায়ুন কবির, কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না, সব কিছু বুঝবো না। এনআরবি যারা, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। দেখুন, হুমায়ুন কবির পুলিশকে আক্রমণ করছেন বা এরকম উস্কানি ভাষণ দিচ্ছেন, এটা তো প্রথমবার নয়, এর আগে একাধিকবার ঘটেছে। আমি এইখানে কৃষ্ণ মিত্রর কাছে আসবো, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কার্যত বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কার্যত তার দুর্বলতার সুযোগ নিয়েছেন এই হুমায়ুন কবির, যার জন্য বারে বারে এইরকম কথা বলে পার পেয়ে গিয়েছেন, যেটা এই আমলে তার মুখ্যমন্ত্রীত্বে, তার শাসনকালে আর হবে না। না, এখন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনেক অংশের সাথে আমারও ভালো লেগেছে যে উনি একটা আইনের বলবৎ করব, কেউ যাতে ধমকানি, চমকানি, হুমকি দেওয়া, এই পরিবেশ নষ্ট করা, উগ্র ভাষণ, কিন্তু এটা ইমপ্লিমেন্টটা কিভাবে হবে? তার কারণ হচ্ছে এর ম্যাক্সিমাম অভিযুক্ত তো উনার নিজের দলে, তো তাদের বিরুদ্ধেও তো, যদি উনি ন্যায়নিষ্ঠ হন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমি ভিডিওগুলো চালাবো, আমি সেই অডিওগুলো চালাবো যেখানে উনার দলে এমনকি যে ছাটা ভাঙা নিয়ে তুমি কথা বললে, উনার একজন মন্ত্রীও একই বক্তব্য করেছেন। আমরা বলছি আমরা তো কারোর বিরুদ্ধেই করিনি, আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিই, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিই, কিন্তু এখন হুমায়ুন কবিরকে যদি সিঙ্গেল আউট করা হয় তাহলে তো আইনের কথা আসবে।
তোমরা কাকে- করোনি কেন শোনেন, তোমাদের সময়? আরে তোমরা এখন করে বলছো, দেখো, তোমরা আমরা করে করবো, দেখো, কিছুই আমরা করবে না। করবো, আমরা আরে করবো। তাহলে তোমরা আগে থেকে একজন ভবিষ্যৎবাণী কেউ করছো কি দাওয়াতে করে? বিজেপিতে সবাই চলে যাচ্ছে কি করে? বিধানসভার মধ্যে তাহলে সব দাঁড়িয়ে, দাওয়াতে বিজেপিতে চলে যাচ্ছে কি করে? বিধানসভার মধ্যে আমরা তো দাঁড়িয়ে দাওয়াতে মাননীয় কোনো দাওয়াতে মুখ্যমন্ত্রী অমুক ধর্ম কোনো তমুক ধর্ম বার্তা নিয়ে দিয়েছেন। অনেক উগ্র ভাষণ তোমরা শুনেছিলাম। এতদিন সেটুকু এখন সব বেশ বেশ দাওয়াতে বেশ 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 বিজেপিতে আমি সব শুধু চলে এখানে যাচ্ছে। কেন বলছি যে এর আগে হুমায়ুন কবির একাধিকবার উস্কানি ভাষণ বা হুমকি ভাষণ দিয়েছেন, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সালটা 2021। আমি শুধু পড়ে শোনাচ্ছি কি বলেছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন যদি ওসিকে আক্রমণ করেছিলেন সেবারও 2021 সালে বলেছিলেন যদি ওসি থাকার ইচ্ছে থাকে না হলে 48 ঘন্টার মধ্যে তোমাকে বাধ্য করব এখান থেকে তাপ্পি গোটাতে। ওসিকে উদ্দেশ্য করে বলছেন ওর সামনে গিয়ে টেবিলের ওপরে পা তুলে বসবো, তখন বুঝতে পারবে হুমায়ুন কবির কি জিনিস। এই রকম বক্তব্য রাখার পরে কোন কড়া ব্যবস্থা হুমায়ুন কবিরের বিরুদ্ধে হয়েছে আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই হুমায়ুন কবির পুলিশকে আবার হুঁশিয়ারি দিয়েছেন ওসিকে উদ্দেশ্য করে কি বলেছিলেন, যার প্রেক্ষিতে শক্তিপুর থানায় তলব করা হয়েছিল, স্পষ্ট ভাষায় আবার আক্রমণ করেছেন এবং যাবেন না বলে দিয়েছেন। দুটো বক্তব্য হুমায়ুন কবির পরপর। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। আমি যাবই না, আগেই বলেছি শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, কি না একটাই কারণ ওসির বাজে বিহেভ। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকারটা তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গেছে বলে তিনি এত সুপ্রিম পাওয়ার যে আম পাবলিককে আমার পার্টির কর্ম দ্বারস্থ হননি। না, কোনো দরকার করে না। আদালতে যখন অ্যারেস্ট হব, যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আদালতে যাওয়া হয়েছে, তাদের জন্য অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছে। কারণ আমি তো রেজিনগর থানায় অ্যারেস্ট আছে, শক্তিপুর থানাও অ্যারেস্ট আছে। শক্তিপুর থানাও যেমন একজনকে অ্যারেস্ট করেছে, একইভাবে সৌমট্টু কেসে রেজিনগর থানাও করেছে। তো রেজিনগরের থানার আইও যে আছে বিজন রায়, যে আমাকে নোটিশ করেছে এসআই, তিনি বিভিন্ন থানার ওসি ছিলেন, এখন ঘটনাক্রমে আবার এখানে এসে সেকেন্ড অফিসার। তো সেখানে আমি যাব আগামীকাল। নন বেলেবল সেকশনে মামলা তো থাকতেই পারে, ওটা আছে, তো কি হয়েছে, আছে। পুলিশ যখন কালকে যাব তখন যদি অ্যারেস্ট করে চলে যাব। ফলে স্পষ্টত বুঝতে পারছেন যে হুমায়ুন কবির একজন, খেয়াল রাখতে হবে হুমায়ুন কবির বিধায়ক মানে তিনি একজন ল মেকার, একজন আইন প্রণেতা, একজন আইন রক্ষককে লাগামহীন ভাষায় আক্রমণ করছেন এবং তারপর গড়হাজির থেকে এইটা বুঝিয়ে দিচ্ছেন তোমার তলবে আমি যাব না, কার্যত বুঝিয়ে দিচ্ছেন যা করতে পারার তুমি করে নাও। অরিন্দমদা, কি করতে পারে প্রশাসন, আইনে কি রয়েছে? দেখুন, প্রথম কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আই পেইড মাই ডিপ রেসপেক্ট মিস্টার শুভেন্দু অধিকারী। বিধানসভাতে উনি যেভাবে ব্যথাহীন কণ্ঠে আজকে যে বক্তব্যটা বলেছেন, উনি কিন্তু চাচ্ছেন আইনের শাসনটা, যে আইনটা আছে সেই আইনটাকেই ইমপ্লিমেন্টেশন জন্য। আমরা দেখেছি হুমায়ুন কবির যখন নাকি বাবরি মসজিদ দিয়ে শুরু করে, তখন আপনারা বোধহয় লক্ষ্য করেছেন যে আগের সরকার প্রতিহিংসামূলক আচরণ করার জন্য তার জামাইয়ের এগেনস্টে কেস করে দিল এবং কতগুলো ব্যাংক পর্যন্ত ফ্রিজ করে দিল। এবার আপনাকে বলি, এই যে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো বলে সেই দিন থেকে যেহেতু কেউ বাধা দেয়নি, একের পর এক যে ধরনের কি উস্কানিমূলক কথা বলছে, এটা বোধহয় শেষ দিন যেটা মুখ্যমন্ত্রী বললেন। কেন আপনাকে বলছি, ভারতীয় ন্যায় সংহিতা 192-তে স্পষ্ট রয়েছে দাঙ্গা বাধাবাদ উদ্দেশ্যে প্ররোচনার উস্কানি দেওয়া সিরিয়াস অফেন্স। 196-এ রয়েছে যে আজকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। দেখুন, উনি একের পর এক করে যাচ্ছে। তারপরে দেখুন আপনার 351 ভারতীয় ন্যায় ক্রিমিনাল ইন্টিমিডেশন, মানে অপরাধমূলক ভয় দেখানো। আজকে যে কথাটা আপনি বলছেন যে মুসলমানদের নিয়ে, আজকে কালকে দেখলাম যে জেল ভরা নাকি জায়গা পাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান প্রতি অনেক ভালো মুসলিম রয়েছে, কোন মুসলমানের কথা বলছেন? আমাদের হোল ওয়ার্ল্ডে রয়েছে কি 193টা দেশের মধ্যে 156টা দেশ মুসলিম, কারোর সাথে কারো মিল নেই। তা কোন মুসলিমদের সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন? লাস্ট বলছি, 353-তে পাবলিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো, দিস ইজ দ্য নন বেলেবল অফেন্স। এছাড়া আরও অনেক কিছু আছে।
মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটাই বোধহয় ওনার শেষ হবে, কারণ যেভাবে নাকি আজকে সিরিয়াস অ্যাকশন নিতে চলেছে, যেভাবে আইনের শাসনের দ্বারা মানুষের মধ্যে শান্তি যে একটা বাতাবরণ সৃষ্টি করছে, যেভাবে নাকি আজকে আপনি বলছেন আজকে ঘাতক বাহিনী যদি থাকতো, এই সরকার যদি না এসে অন্য সরকার থাকতো, এই ঘাতক বাহিনী নিয়ে যেভাবে আজকে অত্যাচার করতো সেই দিন শেষ। অতএব আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান পেনাল কোড বলুন, ভারতীয় ন্যায় সংহিতা বলুন, ওনাকে একটা লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে না, এই যে অপরাধমূলক আচরণ করেছে তার জন্য কিন্তু তাকে কিন্তু শাস্তি পেতে হবে। না না, আমি বলছি তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই পুলিশকে হুমকি দেওয়া কার্যত একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছিল। দর্শকদের স্মরণে থাকবে যে অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারা থেকে শুরু করে কাশীনাথ মিস্ত্রি, যিনি হচ্ছেন ডিএসপি, একেবারে ঘড়ি ধরে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এমনকি বোলপুরের আইসিকে তো মনে থাকবে যে ফোনে কি ভাষায় কথা বলেছিলেন, সম্প্রচারের অযোগ্য। আমার প্রশ্ন হচ্ছে এই চেনা ছবিটা প্রদীপদা এবার বদলাবে বলে মনে হচ্ছে? একেবারেই আমি মনে হয় যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আশ্বাস দিচ্ছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে, আমি বারে বারেই বলেছি যে পুলিশ মন্ত্রী হিসাবে উনি একটা আলাদা সত্তা বজায় রাখছেন, যেখানে পুলিশদের পাশে দাঁড়ানো, সে প্রথম দিন পার্ক সার্কাসের ঘটনার থেকে শুরু করে আজকে অবধি যে পুলিশদের পাশে দাঁড়ানো, বা বাজেটেও আমরা দেখেছি যে হোমগার্ডদের প্রতি বা পুলিশের যে পরিকাঠামো উন্নয়নের উপরে। আমার মনে পড়ে গেল পার্ক সার্কাসের ঘটনায় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য যে এই রকম ঘটনা, মানে পুলিশকে ঢিল ছোড়ার ঘটনা এরপর যদি আর ঘটে, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। যে আগের সরকারে যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সত্তাটা আলাদা করে কখনো দেখিনি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন এবং পুলিশ মন্ত্রী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, এবং তার একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সময় যিনি দলনেত্রী ছিলেন তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে দলের যে ইলেকশনের একটা ব্যাপার থাকে, ভোটে জেতার যে অঙ্ক, সেই অঙ্কগুলো মাথায় রেখে অনেক সময় তিনি এখানে কোনো কাজ করতে পারেননি, ইচ্ছাও হয়তো হয়নি। তার কারণ তার দলের যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তাকে ব্যবস্থা নিতে হতো, কারণ উস্কানিমূলক বক্তব্যে তিনিও কম যান না। এখন তো অনেকগুলো মামলা চলছে তার বিরুদ্ধে। কৃষাণু মিত্র, না আমি আর কি বলবো, যদি সিলেক্টিভ কথাবার্তা আলোচনা হয় তো আমি কি বলতে পারি। আচ্ছা এটা শোনো তো, কিছু ভোট বেশি পায়নি কংগ্রেস, সমান সমান ভোট পেয়েছে, দু চারটা সিট বেশি পেয়েছে। এই কুত্তার মতো তাড়া করে মারবে বলে দিচ্ছি। সেই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়, যারা নিজে ইচ্ছা করে কারো গায়ে পড়ছে, অন্যকে দোষ দিচ্ছে গিয়ে। হ্যাঁ, কার বক্তব্য? মেয়েগুলো দেখার লোক থাকবে না, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। তাই আমরাও এটা আইন ভাবে নয়, বেআইনিতেই ভাবে দরকার তার প্রতিরোধ করবো। জেনে রাখুন, কেস আজকেও শেষ হবে না, কেস থাকবে। বেশ, একেবারে বিজেপির দিকে আঙুল তুলছেন কৃষাণু মিত্র। আমি দ্রুত প্রতিক্রিয়ার জন্য দেখাও একচেটিয়া কেন দেখাচ্ছ, একটু অপর দিকে দেখাও। বিজেপির নেতাদের এই বক্তব্যগুলো কেন লুকিয়ে রেখেছে? না না, আমি বলি তার মানে হুমায়ুন কবির যথার্থ কাজ করেছেন। তার মানে কৃষাণু মিত্র বলতে চাইছেন যে যদি বিজেপির কেউ বলে থাকে হুমায়ুন কবির একবার কেন 100 বার বলবে। আলোচনা এক পেশে হচ্ছে, তার প্রতিবাদ চলেছে। বিজেপির নেতাদের মুখ থেকে যে ফুলগুলো ঝরেছে, অরিন্দম দ্বারা যেগুলো দেখতে পান না, তোমরা যে চিত্রগুলো যে ভিডিওগুলো দেখাচ্ছ, বিজেপির মুখপাত্র রয়েছেন, কিন্তু আমি বলছি তার জন্য আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেটা যেই বলে থাকুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় কোন দৃষ্টান্তটা রেখেছে কড়া ব্যবস্থা নিয়ে? আমার এই প্রশ্নটা থাকবে। শতরূপাদি দ্রুত। না না, ও যেটা কৃষাণু যে রেকর্ডিংটা দেখালো খুব শোনালো। আমি বলছি কৃষাণু মিত্র তো আজকে এটা এয়ার করতে পারলো, বোলপুরের আইসিকে যেটা বলেছিলেন অনুব্রত মণ্ডল সেটাকে এখানে মাইকে বাজিয়ে শোনাতে পারতো কি? আমি বলছি নিশ্চয়ই আঙুলগুলো বিজেপিকে তুলতে হবে। আমি আবার বলছি, প্রশাসন 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস চালিয়েছে, কোন কড়া ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে তৃণমূল কংগ্রেস? শতরূপাদি, আমার এক সেকেন্ড কৃষাণু, আমার মনে আছে পরিষ্কার, দিলীপ দা বলেছিলেন যে আমার কার্যকর্তাদের মারবে তো আমার মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত বেরোবে। এই কথাগুলো যেগুলো যখন যে বলেছে দিলীপ দা হোক কি শান্তনু হোক, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন তার ইলেকশনের সময় যেগুলো বলেছে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হয়েছে, তাদের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছিল। সেজন্য এই কথা বললে হবে না যে একতরফা আলোচনা হচ্ছে। আমাদেরগুলো যদি কেউ বলেও থাকে, সেটা রিয়াকশন আমাদের যেভাবে তোমাদের লোকজন অত্যাচার করেছে সেই তুলনায় তোমাদের স্পষ্ট বলছে ঘৃণা ভাষণ বা হিংসা বা উস্কানির ভাষণ যে
দলের মুখ থেকে আসুক না কেন এবিপি আনন্দ সবসময় তার সমালোচনা করে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা 15 বছরের শাসনকালে তার দল হোক, তৃণমূল কংগ্রেস হোক বা বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে হোক, কোন কড়া ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে তৎকালীন প্রশাসন নিয়েছিল যাতে দৃষ্টান্ত স্থাপন করা যায়? আজকে প্রশ্নগুলো উঠবে। আর এবার আপনাদের দেখাবো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে শিয়ালদায় পোস্টার পড়েছে। এই হচ্ছে সেই পোস্টারের ছবি। নাম দেখতে পাচ্ছেন, মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি, বেআইনি এবং প্রমোটিং এর। 49 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে। অভিযোগের পাহাড় কার্যত বিভিন্ন জায়গায় শিয়ালদার এরকম পোস্টারের দেখা পাওয়া গিয়েছে। অভিযোগের পাহাড় কৃষাণীরা কি নেই তার মধ্যে? তোলাবাজি, বেআইনি, প্রমোটিং, গুচ্ছ। আমার মনে হয় উনি আসলে বিজেপির আনুগত্যটা এখনো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি স্বীকার করেননি, তো তাই অভিযোগ। আমি কিছুদিন আগেই দেখছিলাম, অভিযোগ থাকতেই পারে, আমি আবার বললাম আমাদের দল জিরো টলারেন্স। কারোর বিরুদ্ধে দুর্নীতি হলে আপনি তদন্ত করুন, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে আদালতে যান, তাকে ধরুন। দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রেও সমান ছিল। না, আমি বলছি দেবরাজ চক্রবর্তী, সোনা পাপ্পু এদের ক্ষেত্রেও সমান ছিল। সকলের ক্ষেত্রেই সমান। এখন দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যদি এতই তথ্য প্রমাণ হোক, ইলেকশনের আগে কিন্তু কাউকে সরব হতে দেখিনি, কোনো ইডি সিবিআই হয়নি। নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস যখন বলে যে দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স, সেটা সোনার পাথর বাটি ছাড়া আর কিছুর সঙ্গে তুলনীয় নয়। বিজেপি অভিযোগ করেছে, শুনে নাও, আমাকে প্রশ্ন করেছে, আরে শোনো না, শোনার অভ্যেস করো। এখন বিষয় হচ্ছে আরেকজনের বিরুদ্ধে এরকম বিজেপি অভিযোগ করছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম তার সাথে ঘুরতে, স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম তার থেকে সম্পর্ক হয়েছে। তো এইটা তো বিজেপি অভিযোগ করে, কিন্তু প্রমাণ হয় না। আবার প্রমাণ হলেও সে বিজেপির আনুগত্য স্বীকার হলে 70,000 কোটি টাকা দুর্নীতিগ্রস্ত যাকে বলেছে। আমি বলছি জিরো টলারেন্স মানে একেবারে যেখানে একেবারে দুর্নীতি দেখবে সেখানে কড়া হাতে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, এটাই তো বলতে চাইছে। এমন জায়গায় দেবরাজ চক্রবর্তী, যিনি একজন সামান্য কাউন্সিলর বা মেয়র পরিষদ, 1300 কোটি টাকা সম্পত্তি, ভাবতে পারেন এই তৃণমূল কংগ্রেসের আমলে ছাড়া জিরো টলারেন্স ছাড়া কোথায় সম্ভব? সদর উপাধি আজকে ওরা বলছে জিরো টলারেন্স টু করাপশন, এটা আমরা শুনে শুনে আমাদের কান পেকে গেছে। সেই পাকিস্তান যেরকম বলে জিরো টলারেন্স টু টেররিজম, ওই পাকিস্তান আর তৃণমূল একজন সম্পাদকের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ রাষ্ট্রপতি ভবন থেকে এসেছিল, রাষ্ট্রপতি ভবন থেকে এসেছিল। আমি বলছি এই আমাদের সময় সীমিত, নইলে আমি তালিকা দিতে পারতাম। বিধাননগরের যিনি প্রথম মেয়র ছিলেন পুরসভার, সেই সব্যসাচী দত্ত, তার বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে যে পরিমাণে সোনা এবং নগদ উদ্ধার হয়েছে, চোখ কপালে তুলে দেওয়ার মতো। অরিন্দম আচার্য, দেখুন, আমি বলছি এই যে আপনারা বোধহয় জানেন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, আপনি বলুন তো সময় উপযোগী নয়? আগে তো কেউ করেনি, চিন্তাও তো কেউ করেনি। এরা গুন্ডা নয়? এরা গুন্ডা দমন আইনটা কি প্রয়োজন ছিল না? আপনি বলুন, আজকে বিশ্ব ফুটবল খেলা হচ্ছে, মাত্র 3.5 কেজি ওজনের একটা প্রাইজ নেওয়ার জন্য আজকে হইচই হচ্ছে। কি কঠোর পরিশ্রম করছে। আর এখানে সব্যসাচী দত্ত 5 কেজি, 30 কেজি, 50 কেজি সোনা নিয়ে বসে আছে। আমি রাজ্য রাজনীতি যে খাতে বইছে সেখানে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ হচ্ছে কালীঘাট তৃণমূলের কাছে। আমি এই জন্য বলছি, অনুষ্ঠান শেষ করতে করতে দর্শকদের বলবো, এই কালীঘাট তৃণমূলের নিঃসন্দেহে বড় ভাঙন যদি কেউ ধরিয়ে থাকেন আজকে, তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।